প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আকাশ। দেখছেন দেশ ভাবনা। এই মুহূর্তে বাংলাদেশ, আপনারা জানেন 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমরা পালন করলাম। বিজয়ের প্রাককালে এই যে আমাদের যে বুদ্ধিজীবী, আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের আমরা হারিয়েছি, তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে আজকে অনুষ্ঠান শুরু করছি। আমাদের তিনজন অতিথি আমন্ত্রণ জানিয়েছি কথা বলার জন্য। আমরা মূলত সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো, যে রাজনৈতিক যে ডেভেলপমেন্ট সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে যে সব অতিথি আছে তিনজন, তাদের সাথে আপনাদের পরিচয় করে দিই। আমার সাথে রয়েছেন অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আছেন মাহবুব আজিজ, উপসম্পাদক দৈনিক সমকাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আরও পেয়েছি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক কাজী মারুফুল ইসলাম। আমরা যেটা বলছিলাম যে এই যে সর্বশেষ যে ডেভেলপমেন্ট, বিশেষ করে ইনকলাব মঞ্চের যে হাদি, ওসমান হাদি ও গুলিবিদ্ধ হয়েছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে, এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে। কারা হত্যা করলো, কেন করতে পারে, কাদের মোটিভ কী ছিল, তাদেরকে গ্রেপ্তার করা এখনও কেন সম্ভব হলো না, নানাবিধ কথা আছে। কিন্তু আমি যেটা আপনাকে জানতে চাই, আপনার রিডিং কি, যে এর পেছনে কোন শক্তি থাকতে পারে? ধন্যবাদ আপনাকে। এবং শুরুতেই আমি আবারও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করতে চাই, তাদের ত্যাগের কথা স্মরণ করতে চাই। যে বাংলাদেশে আমরা বসে আজকে কথা বলছি, সেই বাংলাদেশ প্রাপ্তিতে তাদের যে নিঃস্বার্থ আত্মত্যাগ, সেটির কথা স্মরণ করতে চাই। এবং একই সঙ্গে যেহেতু ডিসেম্বরের 14 তারিখের মধ্যে আমরা আছি, আর দুদিন পরেই বাংলাদেশ স্বাধীন হওয়ার বিজয় দিবস, ফলে সেই সব 30 লক্ষ শহীদের কথাও আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। দেখেন, যে প্রসঙ্গটা আপনি তুলেছেন, এটা বাংলাদেশের রাজনীতির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই মুহূর্তে। এটা এই বিবেচনায় যে কোন সময়ের মধ্যে আমরা আছি। আমরা 24-এর আন্দোলনের পরে যে দীর্ঘ আকাঙ্ক্ষিত গণতান্ত্রিক রূপান্তর, তার একটা পর্যায়ে এসে যখন আমরা নির্বাচনটার দিকে ধাবিত হচ্ছে সারা দেশ, সেই সময় এসে তফসিল ঘোষণার পরে একজন, আমি সে প্রার্থী নাকি প্রার্থী না সেই প্রশ্নে যেতে চাই না, যে কোনো একজন রাজনৈতিক একজন অ্যাক্টর, তাকে এইভাবে প্রকাশ্য দিবালোকে খুন করার চেষ্টা করাটা, এটা নিশ্চিতভাবে এটা একজন ব্যক্তির উপরে না, এই আক্রমণটা না। এই আক্রমণটা হচ্ছে যে প্রক্রিয়ার মধ্যে এই মুহূর্তে বাংলাদেশ আছে, অর্থাৎ একটা রূপান্তর পর্যায়ে আছে, সেই রূপান্তর প্রক্রিয়াকে আসলে আক্রমণ করা বলে আমার কাছে মনে হয়। এইটা এর পেছনে কারা আছে, কোন শক্তি আছে, সেগুলো নেহায়েত অপরাধ বিজ্ঞানের ব্যাপার, কিংবা হয়তো আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা এটা তদন্ত করে দেখবেন। কিন্তু আপনি যদি দেখেন যে এই ঘটনার দুটো দিক, একটা হচ্ছে ক্রিমিনোলজি সাইড, অর্থাৎ অপরাধ বিজ্ঞানের একটা অংশ, আর একটা রাজনৈতিক অংশ। যে এই ঘটনাটার রাজনৈতিকভাবে কে লাভবান হচ্ছে। আমরা সবসময় দেখি যে কোনো অপরাধ বিবেচনা করতে গেলে তার থেকে লাভটা কে পাচ্ছে। তো এটাকে যদি আমি একটা পলিটিক্যাল অ্যাটেম্প দেখি, যে এটা একটা পলিটিক্যাল ভায়োলেন্স, এবং এই পলিটিক্যাল ভায়োলেন্সের একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট আছে, সেই ইম্প্যাক্টটা থেকে কে লাভ করছে। তো এটা প্রথমত হচ্ছে যে একটা পানি ঘোলা করার চেষ্টা। এখন পানি যিনি ঘোলা করছেন সে একটা পক্ষ, আবার যখন পানিটা ঘোলা হয়ে যাচ্ছে সেখান থেকে আবার মাছ শিকারের জন্য আরও পক্ষ আছে। ফলে এটার পিছনে একটা পক্ষ আছে নাকি একাধিক পক্ষ আছে সেটাও আমার জানা নেই। কিন্তু আপনি দেখেন যে এই সময় এসে যদি এটা থেকে যে আতঙ্ক তৈরি হতে পারে, কিংবা নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু হবে কি হবে না সেটা নিয়ে জনমনে যদি কোনো আশঙ্কা তৈরি হয়, অর্থাৎ তা নিয়ে যদি সার্বিকভাবে নির্বাচন প্রক্রিয়াটার যে 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 শিডিউল আমরা পেয়েছি সেটা যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়, অর্থাৎ নির্বাচনটি যদি না হয়, তাহলে কার লাভ, কোন পক্ষের লাভ? তো এক্ষেত্রে একাধিক পক্ষ আছে। আমার বিবেচনায় এখানে একটাই পক্ষ আছে সেটা না। যদি নির্ধারিত সময়ে নির্বাচনটা না হয় তাহলে একাধিক পক্ষের লাভ আছে। সেই পক্ষগুলোর মধ্যে অবশ্যই যারা এই মুহূর্তে নির্বাচনের বাইরে আছে, সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তারা যেমন একটা পক্ষ, তারা নিশ্চিতভাবে চাইবে না যে এই রূপান্তর প্রক্রিয়াটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যাক, ফলে তাদের একটা স্পষ্ট আকাঙ্ক্ষা থাকতে পারে। কিন্তু একই সাথে যারা নির্বাচনের
মধ্যে আছে বলে মনে করছি, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আছে, সেখানেও কারো কারো কিন্তু নির্বাচনটা একটু একটু যদি পিছিয়ে যায়, একটু যদি না হয়, সেরকম লাভবান পক্ষগুলোরও উপস্থিতি আমি দেখতে পাচ্ছি। ফলে এখানে একাধিক পক্ষ আছে যারা এই ঘটনার সাথে দায়ী থাকতে পারে, কিন্তু প্রশ্নটা কোন পক্ষ দায়ী সেটি আমাদের কাছে স্পষ্ট করার মূল দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের যাবতীয় এত এত প্রশিক্ষিত বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থা, তাদের প্রধানতম কাজ এই মুহূর্তে হচ্ছে যে এটার সঙ্গে কারা জড়িত তাদেরকে জনসমক্ষে নিয়ে আসা, এবং যারা দোষী তাদেরকে যে বিচারের যে প্রক্রিয়া তার কাছে হস্তান্তর করা, সেখানে সোপর্দ করা। সো এইটা আমরা বসে আছি, যে অপেক্ষা করছি যে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা বাহিনী, তারা কখন তাদের এই জায়গাতে তাদের ভূমিকা পালন করতে পারে। মাহবুব আজিজ, ওসমান আদির একটা বক্তব্য শুনছিলাম ওই সোশ্যাল মিডিয়ায়, ওই মৃত্যুর আশঙ্কা কিন্তু বারবার, মানে সে হত্যাকাণ্ডের শিকার হতে পারে, এটা কিন্তু সে অনেকবার অনেক জায়গায় বলেছে। আমাদের অনুষ্ঠানে একটা টকশোতে এসে বলেছে যে আমি যদি এটা হত্যাকাণ্ডের শিকার হই তাহলে আমার পরিবারকে বলেছি যে তা আমার সন্তান যেন আবার সেই বিপ্লবী হয়ে ওঠে, দেশ গড়ার কাজে ইয়ে করে। কিন্তু ও একটা জিনিস বলছিলেন, উনি বলছিলেন যে নিরাপত্তা থেকে হলো যদি আমি হত্যাকাণ্ডের শিকার হই, যে হত্যাকারী তাকে ধরে বিচারের কাঠগড়ায়, তাহলে কিন্তু আলাদা করে নিরাপত্তা দেওয়ার প্রসঙ্গ আসে না। কিন্তু আপনি কিভাবে ব্যাখ্যা করবেন যে এই যে একজন যে বিপ্লবী কণ্ঠস্বর, তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা, যেমন প্রফেসর মারুফ বলেছেন যে ঘোলা পানিতে মাছ শিকার করা, কেউ পানি ঘোলা করতে চাচ্ছে এবং ঘোলা পানিতে কেউ মাছ শিকারও করতে চাচ্ছে, তা আপনি কিভাবে এটাকে ব্যাখ্যা করবেন এবং সরকারের যে তৎপরতা সেটাকেও একটু যদি ব্যাখ্যা করেন। জি, ধন্যবাদ, শুভেচ্ছা যারা আজকে আছেন। তো আমি ভাইয়ের কথার সঙ্গে আরেকটু যুক্ত করতে চাই, আমার ঠিক একই রকম মত। তো আসলে আমাদের গ্রামে একটা প্রবাদ আছে যে ঘরে যখন আগুন লাগে কারো ঘরে, আশেপাশের লোকজন যার যার আলুটা নিয়ে আসে পুড়িয়ে খাবে বলে। তো এইখানেও এরকম একটা ঘটনা ঘটে গেছে। আসলে দেখুন যে এখানে আগুন লেগেছে, মানে হাদি সাহেব গুরুতর আহত। যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে এই ধরনের প্রশ্নগুলো, যে অস্ত্র উদ্ধার কিংবা, উনি পেঁয়াজের কথা বলছেন, পেঁয়াজের দাম, মানে ঠাট্টা তামাশার মতো মনে হচ্ছে বিষয়গুলো। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী যারা হয়, সেটা আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি, ওই যে রানা প্লাজার সময়ে যে বিএনপি এসে বোধ হয় খাম্বা ধাক্কা দিচ্ছে, আমরা বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শুনেছি আল্লাহর মারা আল্লাহ নিয়ে গেছে। এখন শুনছি বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে পেঁয়াজের দাম 25 টাকা বেড়ে গেছে। এবং আজকে শুনলাম উনি একটা ভিডিওতে যে উনি ইনকিলাব মঞ্চকে নামটাকেও ভুল বলছেন, আবার হাদিকে নাম ফয়সাল বলে বলছেন। অর্থাৎ ওনার মধ্যে নাই আসলে যে হাদি কে। তো যেই গণ অভ্যুত্থান থেকে এই সরকার এসেছে ক্ষমতায়, সেই গণ অভ্যুত্থানের বড় বড় যে সমস্ত ছাত্র নেতারা, তাদের কি তারা ঠিকমতো চিনতে পারছেন না? অর্থাৎ গণ অভ্যুত্থানের কতখানি চেতনা বা প্রত্যয় এই সরকারের উপদেষ্টাদের মধ্যে আছে, এই প্রশ্ন কিন্তু আমাদের জাগে। যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, তিনি যখন এই হাদির মতো একজন প্রাণবান তরুণের নামটি ঠিকমতো বলতে পারেন না, তখন আমাদের বিস্ময় জাগে। এবং এই বিস্ময় আমরা দেখি যে সরকারের দুর্বলতা, সরকারের অক্ষমতা, সরকারের অযোগ্যতা আমাদেরকে ক্ষুব্ধ করে। নানান রকম প্রশ্ন সামনে আসে যে এই যে আপনি ধরেন রাউজানে যে এরকমভাবে খুন হয়েছে, চিটাগাংয়ের, আপনার মনে আছে যে ঘটনাগুলো, একের পর এক খুন, খুলনাতে ঘটনা ঘটেছে, দেশের নানা প্রান্তে যখন খুনগুলো হচ্ছে রাজনৈতিক হত্যাকাণ্ড, সরকার কিন্তু নির্বিকার অথবা নিষ্ক্রিয়। তারই ধারাবাহিকতায় আজকে একদম প্রকাশ্য দিবালোকে বেলা 2টার সময় রিক্সা দিয়ে যাচ্ছে, এখানে এসে একেবারে মগজ বরাবর গুলি ছুড়ে দিয়ে এলো। তো এটা যখন নির্বাচন ঘনিয়ে আসছে, তখন এই ধরনের আক্রমণ এবং তার পরবর্তীতে সরকারের ভাষ্য অবশ্যই আতঙ্কিত হবার মতো, শঙ্কিত হবার মতো, যে আরো কেন ম্যাচিউরড কথাবার্তা হবে না, কেন মানে সক্রিয় হবে না সরকার। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে এই যে ঘটনাটি ঘটেছে, অবশ্যই যারা এখানে পলাতক 1 নাম্বার সন্দেহভাজন হিসেবে তাদেরকেই বলতে হয় যে আওয়ামী লীগের নেতারা যারা বিদেশ থেকে হুঙ্কার দিচ্ছেন, অনুতপ্তহীন লজ্জাহীনভাবে কথা বলছেন, তাদেরকে অবশ্যই সন্দেহের বাইরে রাখার তো কোনো কারণ নাই। কিন্তু
এটা আবার এরকম না হয় যে আওয়ামী লীগের সময় কোনো ঘটনা ঘটলেই বিএনপি জামাতের উপরে দোষ দেওয়া হতো, কোনো রকম তদন্ত না করেই এখনো এরকম যাতে না ঘটে। অর্থাৎ আমরা জানতে চাই এবং এটা এটা আর যেন পুনরাবৃত্তি না ঘটে। আপনার সময় ঘনিয়ে আসছে, দেশ পুরোপুরি নির্বাচনের জন্য প্রস্তুত। এখন সরকারের যেই দুর্বলতাগুলো আছে সেইগুলো যেন আরো বেশি স্পষ্ট না হয়। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেরার রাজ্জাক। কি এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের যে তফসিল ঘোষণার পর একজন ওসমান হাদির মতো যে একজন কণ্ঠস্বর, আপনি নিজে কি কোনো সংখ্যা বোধ করছেন? মানে কি সংখ্যা বলতে কি? নিরাপত্তা মানে ধরেন আপনারা যারা কথা বলেন বা সাধারণ মানুষের প্রতিনিধি হিসাবে মানে কি মনে করেন রাজনৈতিক পরিস্থিতি কি ঠিক আছে? শুনেন, প্রত্যেক এখন ধরেন আপনি সে একজন নির্বাচন প্রার্থী হতে পারতো, সে জুলাই যোদ্ধা বা এরকম জুলাই যোদ্ধা অনেক আছে যারা অভ্যুত্থান ঘটিয়েছে, যারা অনেকেই তো আছে বা আরও নির্বাচন করবে সামনে, তাদের জীবনের কি নিশ্চয়তা আছে বা এই পরিস্থিতি কি ঠিক আছে? আপনার কি বললাম? ধন্যবাদ আপনাকে। আমি দুই ভাইয়ের যে আলোচনা শুনলাম এ থেকে বলতেছি যে প্রত্যেকটা ঘটনার মধ্যে একটা মোটিভ থাকে। হাদিকে গুলি মারলেন, হাদি মরে যাক কিংবা বেঁচে আসুক, ফেরত আসুক, এখন ইমমেটেরিয়াল ইস্যু হয়ে যাবে। সে যদি কালকে মরে যায় কি হবে? 2 দিন আলোচনা হবে, তারপরে শেষ হয়ে যাবে। নির্বাচনী তফসিল দেওয়া হয়েছে, নির্বাচন হবে। এই নির্বাচন নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট শঙ্কা ছিল। কীরকম? এই সরকার নির্বাচন দেবে না, এই সরকার তার গ্রামীণ ব্যাংকের এমডি পদ ছাড়তে চায় না, এই ধরনের কথা বহু আছে এবং সে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, এইসব কথা। শেষ পর্যন্ত বলতে বলতে কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অটল এবং সেই জায়গাটায় চলে আসলো ফেব্রুয়ারিতে নির্বাচন। নির্বাচন যে ভাই একটা কথা বলছেন প্রফেসর সাহেব, নির্বাচন হলে কাল লাভ, নির্বাচন না হলে কাল লাভ, এটা একটা বিশাল ফ্যাক্টর। এখানে নির্বাচন হলে আজকে পর্যন্ত আপাত দৃষ্টিতে বিএনপি ক্ষমতায় যাবে। সুতরাং প্রাথমিকভাবে বিএনপি সবচেয়ে বেশি সতর্ক থাকবে যাতে কোনোভাবে নির্বাচনটা বানচাল না হয়, কোনোভাবে। এটা তারা চাইবে না, এটা আমার ব্যক্তিগত মতামত। এছাড়া অন্য কেউ যদি কোনো দল, রাজনৈতিক দল, আমি বিএনপিটা বলতে পারি যেন তার বিজয় সুনিশ্চিত টু সাম এক্সটেন্ট, সে কারণে তারা চাইবে না যে নির্বাচনটা কোনো রকম ব্যাহত হোক। তাহলে আসেন, এই যে নির্বাচন, এই যে হাদি কিন্তু ইনকলাব মঞ্চের, আলটিমেটলি সে ওই আন্দোলনের একজন সৈনিক, এই যে জুলাই যোদ্ধাদের মধ্যে সে একজন। তা আমার ব্যক্তিগত ওপিনিয়ন হইলেই যে আপনি এই মিছিল, মিটিং, জনসভা, এইগুলোর একটা সুযোগ, একটা জায়গা যেখানে আপনি আপনার অ্যাকশনটা নিতে পারেন। যেই ঘটনায় ভিকটিম জীবিত থাকে, সেই ভিকটিম একমাত্র বলতে পারে যে তারে ক্ষতিগ্রস্ত কে করেছে। ভিকটিম যদি মারা যায়, হত্যা মামলা হয়ে যায়, মৃত ব্যক্তির কোনো ওপিনিয়ন থাকে না, তখন অন্যান্যদের ওপিনিয়নের ভিত্তিতে সিদ্ধান্ত হয়। আর ভিকটিম যদি বেঁচে থাকেন, তখন তারা সিদ্ধান্ত নেয় যে ভিকটিম জানে কারা তার উপরে অ্যাকশনটা করেছে। এবং আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশের রাজনীতিতে মিডিয়া একটা বিরাট ফ্যাক্টর, আমলাতন্ত্র একটা বিরাট ফ্যাক্টর এবং বিজনেস কমিউনিটি একটা বিরাট ফ্যাক্টর। আমরা এমনও দেখেছি পতিত সরকারের সময় তার যাওয়ার ঠিক আগে আগে বলেছে দরকারে 2 মাস ব্যবসা করব না, কিন্তু আপনার পাশে আছি। যারা বলেছে তারা বাংলাদেশের বিজনেস স্টেক হোল্ডার এবং তারা মিডিয়ার মালিকও, ডাইরেক্ট ইনডাইরেক্ট। সুতরাং এই 3টা ফ্যাক্টর। এখন আপনি দেখেন, স্কুল ড্রেস পরে একটা মেয়ে পালায়ে গেছে মা আর মেয়েকে হত্যা করে, সেই আসামিটা কিন্তু গ্রেপ্তার হয়েছে। আপনি যদি এই রাজনৈতিক এই টার্মোয়াল সিজনে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ভাবেন যারা এই মুহূর্তে গুলিবিদ্ধ হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হাদি এই মুহূর্তে। সুতরাং সেই আসামিটা ধরা গেল না, সেই আসামিটা একেবারেই ধরা গেল না, ধরাছোঁয়ার বাইরে চলে গেল, এটা একটা কোশ্চেন মার্ক। এইবার আসেন যে ওই যে বললাম টার্মোয়াল সিচুয়েশন, অর্থাৎ ভিকটিম জানে তাকে সরাইছে কারা, সেই হিসাবে এগুলো টার্গেট হলে হতেও পারে। 1, 2 হচ্ছে এখানে অ্যান্টি আওয়ামী লীগ শক্তি হিসাবে কারা আইডেন্টিফাইড। সুতরাং পরাজিত শক্তি যদি চায়
যে তার বিরুদ্ধ শক্তি রাখবে না, তাহলে তার বিরুদ্ধ শক্তি আমরা অফিসিয়ালি এই মুহূর্তে যদি ধরি, তার অফিসিয়াল শক্তি মানে তার বিরুদ্ধ শক্তি তাদেরকে যদি টার্গেট করে থাকে, তারা করতেও পারে, আমি জানি না। তা নাহলে করবে কে? আমি বারবার বলছি বিএনপি করবে না, কারণ সে তার নির্বাচনটাকে নষ্ট করতে চায় না, সোজা হিসাব, এবং নির্বাচন করলে সে ক্ষমতায় আসবে। সুতরাং এখন হাদি পর্যন্ত যদি জিনিসটা সীমিত থেকে যায়, নো প্রবলেম। কিন্তু আমি এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর আমার বিন্দুমাত্র আস্থা এ পর্যন্ত না, এই কারণে যে আমাদের দেশে অনেক অভ্যুত্থান হয়েছে, মিলিটারি অভ্যুত্থান হয়েছে, 111ও হয়েছে, কিন্তু এইগুলো হওয়ার পর যখন হয়েছে তখন কিন্তু শুধু মন্ত্রী পরিষদটাই সরে গেছে, বাকি সব ইনট্যাক্ট বলতে যা বোঝায় তাই ছিল। কিন্তু এই যে সরকারটা আসলো, এই সরকার আসছে কিন্তু জাতিসংঘের রিপোর্ট বলেন আর যাই বলেন, আজকে বিচার হইতেছে 1400 কিলিং, 30,000 উপরে আহত, বায়তুল মালের খতিব পলাতক হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পলাতক হয়েছে, বিচারপতিরা পলাতক হয়েছে, এবং সেনা অফিসার 57 জন হত্যা হয়েছে, শাপলা চত্বরে হত্যা। তার আলোকে 12 বছরের আন্দোলনের স্বরূপ। তো এই সরকার যখন ক্ষমতায় নিয়েছে, বুকে হাত দিয়ে আমরা যদি বলি, আমরা মুখে গল্প করতে পারি ভাই, বুকে হাত দিয়ে বলুক প্রত্যেকটা লোক, আদৌ কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে? এক। দুই, আমরা কিন্তু 5ই আগস্ট যেখানে ছিলাম ঠিক সেই জায়গাটায় আছি, অর্থাৎ আমাদের কিন্তু এই যে সংস্কার ঐক্যমত কিছুই হয় নাই। এই কিছু টার্ন নিতে পারে যদি গণভোট পাস হয়। জি, আমরা সুতরাং আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে যা বুঝায় কিছুই পরিবর্তন হয় নাই। 1 মাস আগে ডিআইজি পালাইছে, 1.5 মাস আগে জেনারেল পালাই গেছে। এটাই বলে যে প্রশাসনের কি নাজুক পরিস্থিতি। অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, নির্বাচনের আগে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছিল, যে বিশেষ করে হাদিকে লক্ষ্য করে যে গুলির ঘটনার পর, কিন্তু এর আগে যদি আমরা দেখি যে গত 11 মাসে আমার কাছে যে তথ্য আছে, দেখা যাচ্ছে দেশে রাজনৈতিক খুন হয়েছে 98টি। এর আগে রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যা করা হয়েছিল। চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহর জনসংযোগে তাকে লক্ষ্য করে গুলি ঘটনা করেছে। মানে রাজনৈতিক খুনই হচ্ছে 98টি। তো এখন এই হাদির ঘটনার পরে বলা হচ্ছে যে নির্বাচন ঘিরে ভীতিকর পরিস্থিতি সৃষ্টির অপতৎপরতা চলছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে হাদির গুলির ঘটনার মতো আরও ঘটার আশঙ্কা করছে মির্জা ফখরুল। এর প্রেক্ষাপটে সরকারের যে অবস্থান, সরকার দেখলাম আজকে বলেছে যে নির্বাচনকে সামনে রেখে প্রার্থী, রাজনৈতিক নেতা ও অভ্যুত্থানের নেতাদের নিরাপত্তা দেবে সরকার। এটা নতুন করে আজকে বলেছে অস্ত্রের লাইসেন্স যদি তারা চায়, অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে, ডেভিল হান্ট 2য় পর্যায়ে শুরু হবে, নানা রকম কথা বলছে। তা আপনার কি মনে হয়, এতে কি আসলে মানুষের আশঙ্কা দূর হবে? দেখুন, খুন সে তো খুন, এবং যার যায় সে বুঝে যে তার কতটা যায়। ফলে প্রত্যেকটা খুন, তার নাম আমরা রাজনৈতিক খুন বলি আর অরাজনৈতিক খুন বলি, সেগুলো মর্মান্তিক। এটা মানুষের তার যে অধিকার, সেটার চূড়ান্ত রকমের ভায়োলেশনটা হচ্ছে তার শারীরিকভাবে তাকে বিনাশ করে দেওয়াটা। ফলে এটা অগ্রহণযোগ্য। আপনি যদি দেখেন যে পরিসংখ্যান কথা আপনি বলছেন যে 98টি খুন, এর সবগুলোকে কি আমি রাজনৈতিক খুন যদি আমি সংজ্ঞা বলি, রাজনৈতিক খুন কি? রাজনৈতিক দুটো প্রতিপক্ষের মধ্যে যদি সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে যে খুন, এটা যদি আমরা একটা সংজ্ঞা ধরি, তাহলে আপনি দেখবেন যে এই খুনগুলোর অনেকগুলোই হচ্ছে ব্যবসায়িক দখল নেওয়ার জন্য। এখন আমি একজন ব্যবসা করি, আপনি আমাকে খুন করছেন একজন প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার ব্যবসাকে দখল নেওয়ার জন্য। এখন আমার পরিচয় আমি একটা রাজনৈতিক দল করি, তার মানে আমাকে খুন করাটা রাজনৈতিক কারণে, অর্থাৎ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য কিন্তু হচ্ছে না। আপনি দেখেন যে খুনগুলো হয়েছে, তার মধ্যে একটা বড় অংশ খুন হচ্ছে এরকম প্রতিদ্বন্দ্বিতা, এবং দ্বিতীয়ত হচ্ছে একই দলের ভেতরকার অন্তর্দ্বন্দ্ব। অর্থাৎ বড় দল যেটা জাতীয়তাবাদী দল, আপনি দেখবেন তাদের অসংখ্য কর্মী তারা পারস্পরিক দ্বন্দ্বে খুন হয়েছে, এবং এই দ্বন্দ্বের একটা অন্যতম উৎসের জায়গাটা হচ্ছে যে স্থানীয় দখলবাজিকে কেন্দ্র করে। তাহলে এই সব খুন বাংলাদেশে চলে আসছে। দুঃখজনক হচ্ছে যে এটা আগেও ছিল, এখনও চলছে। এখনকার পরিস্থিতির বৈশিষ্ট্যটা কি? এখন হচ্ছে যে একটা রাষ্ট্র তার সুষ্ঠুভাবে চালানোর জন্য তার সরকারের সকল প্রতিষ্ঠানগুলোকে কার্যকর থাকতে হয়, এবং তার যে কর্তৃত্ব সেটা তার কেন্দ্র থেকে মাঠ পর্যন্ত সক্রিয় থাকতে হয়, যেটাকে আমরা বলি রাজনীতি বিজ্ঞানের ভাষায় মনোপলি অফ ভায়োলেন্স। অর্থাৎ রাষ্ট্র তার
যে ভায়োলেন্স করার বৈধ অধিকার, সেই অধিকার দিয়ে অন্যান্য যে সমস্ত ভায়োলেন্স গ্রুপ আছে তাদেরকে সে নিয়ন্ত্রণ করবে। কিন্তু এই বিপ্লব বা গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার, সেই সরকারের কর্তৃত্বে সকল প্রতিষ্ঠানগুলো আনুষ্ঠানিকভাবে আছে, কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করার জন্য যে রাজনৈতিক প্রজ্ঞা এবং দক্ষতাটা দরকার, সেইটা দুঃখজনকভাবে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দেখিনি। ফলে এই পুলিশ বাহিনী বলি, গোয়েন্দা বাহিনী বলি, কিংবা আরও যারা, যেমন এই মুহূর্তে তো আমাদের আইন শৃঙ্খলা রক্ষায় সামরিক বাহিনীও কাজ করছে। তো এই যে প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের সাথে র্যাব আছে, বিজিবি আছে, তো অসংখ্য বাহিনী কিন্তু ইতিমধ্যে মাঠে গত 1.5 বছর ধরেই কাজ করছে। কিন্তু দুঃখজনক হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোর কাউকেই আমরা যে প্রয়োজন দরকার, যেরকম দ্রুততার সাথে দরকার, যেরকম সক্রিয়তার সাথে দরকার, সেই সক্রিয়তা, দ্রুততা এবং কার্যকারিতা তাদের কাছে দেখিনি। এবং এটা করতে গেলে শাসন ব্যবস্থার শীর্ষ থেকে এবং সকল পক্ষগুলোকে যে সহযোগিতা করা দরকার, অর্থাৎ একদম প্রধান উপদেষ্টা থেকে শুরু করে তার উপদেষ্টা পরিষদের সদস্য এবং এর সঙ্গে যে পক্ষগুলো, অর্থাৎ রাজনৈতিক দল এবং আমলাতন্ত্র এবং অন্য যারা আছে, তাদের সবার যে সার্বিক একটা কালেক্টেড এফোর্ট দরকার, একটা পরস্পরের মধ্যে একেবারে দ্বিধাহীন একটা এফোর্ট দরকার, সেই এফোর্টটা দুঃখজনকভাবেও সৃষ্টি হয়নি। ফলে এর সুযোগ অপরাধীরা নিচ্ছে। সেই অপরাধীর নাম আপনি কোনো দলের কর্মী বলেন তাহলে এটা রাজনৈতিক হত্যাকাণ্ড, আর যদি না বলেন তাহলে রাজনৈতিক হত্যাকাণ্ড না। কিন্তু মানুষের প্রাণ যাচ্ছে, মানুষ স্বস্তিতে নেই। প্রান্তে, গ্রামে, মাঠে অসংখ্য রকমের নির্যাতন এবং অনেক ক্ষেত্রে হত্যারও শিকার হচ্ছে, কিন্তু তারা সেগুলোর জন্য প্রতিকার পাওয়ার কোনো অবস্থা এখন পর্যন্ত সক্রিয় দেখা যাচ্ছে না। জি, মোহাম্মদ আজিজ, গলদ আসলে কোথায় দেখেন? বিশেষ করে আপনি যদি দেখেন ডেভিল হান্টের কথা বলা হলো যে আবার দ্বিতীয় পর্যায়ে, কিন্তু প্রথম পর্যায়ে যেটা হয়েছিল, আদৌ কি কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা? কিন্তু এই কথা কি আমাদের বিশ্বাস করতে হবে যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, পুলিশ, এরা জানে না কার হাতে অস্ত্র আছে? বা প্রকাশ্য দিবালোকে মোটরসাইকেলে করে, রিকশায় গুলি করে চলে যাবে, এই মোটরসাইকেল চিহ্নিত করা বা এই যে হত্যা করলে তাকে চিহ্নিত করতে না পারা, অথবা তারা ভারতে পালিয়ে যেতে সক্ষম হবে, যেটা পত্রপত্রিকা থেকে আসছে, আসলে গলদটা কোথায় দেখেন? আসলে গোড়ায় গলদ। আপনি দেখুন যে রাজনীতি এখন ক্ষমতা বানানোর হাতিয়ারে পরিণত। এখন না, কয়েক দশক ধরেই আমাদের একটা প্রত্যাশা ছিল যে গণ অভ্যুত্থানের পর মূল জায়গাটিতে অনেক পরিবর্তন আসবে। যেহেতু গত 12 বছর মানুষ ভোট দিতে পারেনি, একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে শ্রেণী পেশা নির্বিশেষে মানুষ এসে দাঁড়িয়েছিল গণতন্ত্র, জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যেই। তো এই গত 50 বছর ধরে দেখুন আমাদের রাজনীতির যেটা একটা দুর্ভাগ্য, যে আমাদের মানুষের জন্য একটা দুর্ভাগ্য যে এত প্রাণত্যাগ, এত আন্দোলন, সেই খোরবরি খাড়া তো খাড়া বরি তোর যেটা বলা হয়, সেইভাবেই রয়ে গেল সব কিছু। বারবার বলবার পরও কিন্তু সরকারের প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টা পরিষদের সদস্যদের যেই আহ্বান জানানো হয়েছিল বিভিন্ন পর্যায়ে থেকে, যে আগামী নির্বাচিত সরকারের, রাজনৈতিক সরকারের কোনো অংশী হবেন না বর্তমান উপদেষ্টারা, এটা কিন্তু এখনো সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়নি। এই ঘোষণাটি যদি চলে আসতো, সরকারের নিরপেক্ষতাটা কিন্তু অনেক বেশি স্পষ্ট হতো। সেটা আসেনি, এক নম্বর। আপনি দেখুন পুলিশ ও দুদক সংস্কার যে কমিশন তৈরি করলো সরকার, নির্বাহী আদেশে সেখানে হতে পারতো। পুলিশ এবং দুদক কমিশনটা সেই আগের সরকারের আমলের মতোই হয়ে থাকলো। আওয়ামী লীগের বিরুদ্ধে যে প্রধান অভিযোগ ছিল, পুলিশকে লাঠিয়াল হিসেবে তারা ব্যবহার করেছে সাধারণ মানুষের বিরুদ্ধে, এই সরকার কি করলো? সেই লাঠিয়াল তৈরির কারখানায় কিন্তু অক্ষুণ্ণ রাখলো। দুদকের ক্ষেত্রেও তাই করলো। সেই সাগর রুনির কথা আপনার মনে আছে, আমাদের সাংবাদিক দম্পতি, সেই খুনের কোনো কিনারা আওয়ামী লীগ সরকার করলো না, সেটা এখনো অব্যাহত রয়ে গেল। তাহলে এখানে পরিবর্তনটা হলো কোন জায়গায়? গত 9 মাস ধরে আমরা সংস্কার এত বৈঠক শুনলাম, এত কিছু শুনলাম, আমাদের তো এখন মনে হচ্ছে যে সরকার ক্ষমতায় থাকবার জন্যই এই সমস্ত তালবাহানা করেছে। নইলে এই 3 মাসের মধ্যেই তো এইটুকু করে তারা নির্বাচন করতে পারতো। এই 15 মাস ক্ষমতায় থেকে সরকার দেশের কি পরিবর্তন আনলেন? যেই পরিবর্তন তারা করতে পারতেন, এই উপদেষ্টাদের যখন আমরা সরকারের বাইরে দেখেছি, তাদের যে সমস্ত কথাবার্তা আমরা শুনেছি, তাদের কাজে আমরা কোন চিহ্নটা আমরা দেখতে পারলাম আসলে?
আপনি বলুন কর্মসংস্থানের কোনো উদ্যোগের কথা, আপনি বলুন যে আমাদের যেই সমস্ত বিনিয়োগ যে পরিস্থিতির কথা আমরা বারবার শুনেছি, তার কোন জায়গায় সরকার পদচিহ্ন রাখতে পেরেছে? অথবা কোনো ধরনের যে নারী সংস্কার কমিটির কি হলো, কোন হিমাগারে চলে গেল? ডানপন্থার যে উত্থান আমরা দেখতে পাচ্ছি এই সরকারের আমলে, সেটা আমাদের কি বার্তা দেয়? আমাদেরকে আতঙ্কিত করে সিরিয়া, ইরাক, লিবিয়া, ইয়েমেন, এই যে ডানপন্থার যে উত্থানগুলো হয়েছে দেশে দেশে, আমাদের যে এখানে ডানপন্থার উত্থান, সাম্প্রদায়িক যে উত্থান, পাকিস্তানের সাথে আমাদের মূল যে পার্থক্যটা মুক্তিযুদ্ধের মাধ্যমে সূচিত হয়েছিল, এই উল্টো যাত্রা এই সরকারের আওতায় হচ্ছে। 3 ডিসেম্বর বিসিএস পরীক্ষায় তারা প্রশ্ন করেছে প্রতিরোধ যুদ্ধে যে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ হয়েছিল, দখলদার বাহিনী কারা? প্রতিরোধ যুদ্ধ, মুক্তিযুদ্ধ প্রতিরোধ যুদ্ধ হয়ে গেছে। তো এই বিষয়গুলো আমরা 80 দশকে দেখেছি, আবার এই উল্টো যাত্রা আমাদের এখানে শুরু হলো। সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আমরা জানতে পারছি না। তো এই যে এইগুলো আমাদেরকে আতঙ্কিত করে। ভাই যেভাবে বললেন যে বিএনপি খুব পরিষ্কার জিতে যাবে, না, এত পরিষ্কার বোধহয় নয়। যেইভাবে ডানপন্থার উত্থান দেখা যাচ্ছে, যেইভাবে আমরা আমাদেরকে আতঙ্কিত করে অনেক কিছুই। তো আমরা যেটা মনে করি যে সংখ্যাগরিষ্ঠের নির্বাচন মানে সংখ্যাগরিষ্ঠের শাসন মানে গণতন্ত্র নয়। একটা সাংস্কৃতিক ধারাবাহিকতা থাকে, একটা মানুষের এবং একটা সমাজের এক ধরনের ধারাবাহিক বিকাশের জায়গা থাকে। সেই জায়গাগুলো চিহ্নিত করবার দায়িত্ব কিন্তু ছিল এই সরকারের, কারণ তারা গণ অভ্যুত্থানের সরকার, তার কোনো চিহ্ন আমরা দেখতে পাই। আবার আসবো আপনার কাছে। আবু হানা রাজ্জাকি, আপনি অবশ্যই জানেন যে এই আজকে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাইকমিশনারকে তলব করেছিল। কি বলেছে? যে হাদির উপর হামলাকারীরা ভারতে ঢুকে থাকলে তাদের গ্রেপ্তার আহ্বান জানিয়েছে। শেখ হাসিনা যে উস্কানিমূলক বক্তব্য করছে তাতে উদ্বেগ জানিয়েছে, বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ওখানে আছে তাদেরকে ফেরত দিতে এরও আহ্বান জানিয়েছে। এই বোধহয় এইবার 5মবারের মতো তাদেরকে ডেকে বিভিন্ন সময় আহ্বান জানান। আমার প্রশ্ন, বাংলাদেশে ঢাকা শহরে মোটরসাইকেলে এসে দিনে দুপুরে গুলি করলো, তারা পালিয়ে ভারতে চলে যাবে, আর ভারত সরকারের কাছে আহ্বান জানাবে তাদেরকে গ্রেপ্তার করে দেন, কীভাবে ব্যাখ্যা করবেন? প্রথম তো একটা ব্যাপার নিশ্চিত হইতে হয় যে তারা ভারতে ঢুকেছে কিনা, এই ঘটনার পর তারা ভারতে ঢুকেছে কিনা, এটা একটা প্রশ্ন। আর যদি ঢুকে থাকে তাহলে প্রথম প্রশ্ন কিভাবে গেল, এটা আমাদের বিরাট একটা ব্যর্থতা। আমরা অন্যের দোষ দেওয়ার আগে নিজেদেরটা চিন্তা করা উচিত। আমরা আহ্বান জানাইতে পারি ভারতের কাছে, এটা আমাদের নৈতিক দায়িত্ব, বাট ইট মাস্ট বি অ্যাসার্টেন যে ইয়েস সে ভারতে ঢুকছে। আমি এখানে বসে বলে দিলে তো আমার দায় সেরে ফেললাম, যিনি আমার দেশে নাই। এটা তো নিশ্চিত হইতে হবে কোথায় আছে, এটা অ্যাসার্টেন করবে কে? আমরা যদি অ্যাসার্টেন করতে পারতাম যে ইয়েস আমার প্রশাসন বলছে টোটাল বাংলাদেশ কোথাও সে নাই, সে ভারত গেছে, তাহলে একটা প্রশ্ন। এখন আমি একটা অন্য জায়গায় যাচ্ছি। এই যে আমরা যেমন কথা হলো যে অস্ত্রের লাইসেন্স দিতে পর্যন্ত আপনি বললেন, কাদের? নিরাপত্তার জন্যে। কার নিরাপত্তা? ধরেন কল্পনা করেন প্রার্থী নিরাপত্তা। সারা বাংলাদেশে তো 300 সিটে 3-900 দাঁড়াইতে পারে, 3-4 1200 লোক দাঁড়াতে পারে। সে আমি কমাই ধরি, 5 জন করলে 3-5 1500 দাঁড়াইতে পারে। আপনি 1500 লোকের লাইসেন্স দিবেন ফর এক্সাম্পল ফর নিরাপত্তার জন্যে। এইটা খুব জরুরি কাজ, নাকি অস্ত্রগুলো যেটা উদ্ধার করাটা জরুরি কাজ? কারণ আমার গুলির হিসাব থাকবে, আমি লাইসেন্সদারি হইলে আমাকে ব্যাখ্যা দিতে হবে, আর যে অস্ত্র বাইরে আছে সেটার ব্যাখ্যা দিতে হবে না। 1, 2, আমি দেশবাসীর কাছে তথা রাজনীতিবিদদের কাছে জানতে চাই, সরকারের দোষ আমরা সবসময়ই দেই, এখনও দিচ্ছি। আমি রাজনীতিবিদদের কাছে জানতে চাই তারা কেন প্রফেসর ইউনূস সাহেবকে প্রশ্ন করে না, আপনি কি আইনশৃঙ্খলা বাহিনীকে অস্ত্র উদ্ধার করতে নিষেধ করছেন নাকি করেন নাই? এই গেল এক দিক। দ্বিতীয় দিক, আজকে রাজনীতিবিদরা যে ফর্মে আছে, অন্তত 3টা দল আমি বলতে পারি, যে কোনো লোক গিয়ে প্রশ্ন করতে পারে পুলিশের আইজিপিকে, যে কোনো লোক গিয়ে প্রশ্ন করতে পারে আর্মি চিফকে দেখা করে, কি যে মাঠে আপনার ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, মাঠে আপনার পুলিশ আছে, আপনি পুলিশ প্রধান, আপনি বলেন তো অস্ত্র উদ্ধার করতে আপনাকে এই সরকার নিষেধ করছে কি না? সোজা বাংলা, এই সরকার আপনাকে অস্ত্র উদ্ধার করতে নিষেধ করছে কি না? আর্মি চিফকে জিজ্ঞেস করা উচিত যে ভাই আপনি বলেন
আপনার যে মাঠে আর্মি আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তাদেরকে ইনঅ্যাক্টিভ থাকার জন্য সরকার বলেছে কি না, বিষয়গুলো পরিষ্কার হওয়া দরকার। আমরা কথায় কথায় সরকারের দোষ দিচ্ছি। আপনি পুলিশের রুটিন কাজ আছে, মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি আছে, তার রুটিন কাজ আছে, রুটিন কাজ তো করতেই হবে। এখানে তো কোনো আইন তাকে বলাই আছে। তারপরে আমি দৃঢ়চিত্তে বলতে চাই, আবারও রাজনীতিবিদদের কাছে আমি চাই যে আমরা সবাই বলি, কিন্তু আপনারা ইউনূস সাহেবের কাছে কৈফিয়ত চান, তাকে প্রশ্ন করেন। মাঠে পুলিশ আছে, মাঠে প্রশাসন আছে, মাঠে আর্মি আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে অস্ত্র উদ্ধার হইতে আপনি নিষেধ করছেন কিনা। আমি নিশ্চিত করে বলতে পারি সে জবাব দিবে। আর যদি জবাব দিয়ে না দেয়, সে ধুম ধরে থাকে, বলতে হবে আপনি জবাব না দেন, ইউ আর রিকোয়েস্টেড টু কুইট ইউর পজিশন, ফরগেট অ্যাবাউট ইউর ইলেকশন আমরা করব, নেক্সট যে আসে। আমরা বারবার এই কথাগুলো শুনতে চাই না। এটা আমার কাছে খুব পেইনফুল লাগে যে এটা কী ধরনের কথা। আপনি প্রশ্ন কেউ করে না। আমরা তো দেখি ডিসি বদলি হয়, এসপি বদলি হয়, এই টাকা খেয়ে বদলি করে, অমুক করে, তমুক করে, সব কিছু পারে। এই প্রশ্নগুলো কেন করতে পারে না? হোয়াই? ইভেন মিডিয়া কেন গিয়ে প্রশ্ন করতে পারে না? এত লিবার্টি তো বাংলাদেশে আর কোনো দিন পাবে না। অতীতে পায় নাই, সামনে নির্বাচিত হওয়ার সরকার আসার পর পাবে কিনা আমি জানি না, কিন্তু এখন লিবার্টি আছে। আমি আজকে এই দিয়ে মিডিয়াকে আহ্বান জানাবো, টোটাল বাংলাদেশে আপনার আইজিপির সাথে দেখা করেন, আপনার আর্মি চিফের সাথে দেখা করেন এবং প্রশ্ন করেন অস্ত্র উদ্ধার হচ্ছে না কেন, মাঠেগুলোর জন্য সরকার আপনাদেরকে কি ডাইরেকশন দিয়েছে, এটা আমি প্রশ্ন রেখে গেলাম। শুধু আমরা ব্লেম দিয়ে চলে যাব, উনি ফেব্রুয়ারিতে নির্বাচন চলে যাবে, আর আমরা, আমার কাছে এই গত 7-8 মানে 15 মাস ধরে আমাদের একটা আলাপই হচ্ছে মিডিয়া কি করতে পারে। একটা আলাপই হচ্ছে, সেই আলাপটা কি, ইউনূস সাহেব ব্যর্থ, ইউনূস সাহেব অথবা সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু পাশাপাশি ইউনূস সাহেব যে বিচারটা করছে মৃত্যু, বাংলাদেশে কোনো রাজনৈতিক সরকার কোনোদিন আসে নাই, আসবেও না যে আমাদের শেখ হাসিনার বিচার করতে পারে। বাংলাদেশে কেউ আসবে না যে 14 আর্মি অফিসারে গ্রেপ্তার করেছে। বাংলাদেশে কেউ আসবে না যে বিডিআর হত্যার বিচারটাকে, যেখানে বলা হয়েছিল আর কোনো তদন্ত হবে না, তারপরেও তদন্ত করেছে। পাশাপাশি অর্থনীতিতে $32 বিলিয়ন, আমি ভালো মন্দ বলতেছি, পাশাপাশি কালকে থেকে প্রত্যেকটা রাজনীতি, আপনাদের মিডিয়াকেও আমি বলছি, আপনার কালকে সকালে যান, আইজিপির সাথে দেখা করেন, আর্মি চিফের সাথে দেখা করেন, কেন হচ্ছে না, সরকারের নিষেধাজ্ঞা আছে কিনা। জি, অনেক ধন্যবাদ কাজী মারিফুল ইসলাম। অনেক দিন আলোচনা ছিল যে বিএনপি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শীর্ষ নেতা, তিনি বাংলাদেশে 17 বছর বাংলাদেশের বাইরে আছে, লন্ডনে আছে, কবে আসবেন, আদৌ আসবেন কিনা, নিরাপত্তা ইস্যু ছিল। শেষ পর্যন্ত দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে 25 ডিসেম্বর তিনি দেশে আসবেন। এখন অনেক জল্পনা কল্পনার পর তো এই ঘোষণাটা আসলো। তো এখন তার এই বিএনপি একজন শীর্ষ নেতা এই পরিস্থিতিতে দেশে আসা রাজনীতিতে কেমন প্রভাব পড়তে পারে বা তাৎপর্য কি হতে পারে? তারেক রহমানের দেশে আসা মনে হয় যে বাংলাদেশের যে বর্তমানে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে যে ভারসাম্য আছে, সেই ভারসাম্যে একটা বড় রকমের পরিবর্তন আনবে। প্রথম কথা হলো যে বিদেশে থেকে দেশ চালানো যায় না। আপনি যদি কোনো রাজনৈতিক দলের নেতা হন, তাহলে মানুষের সাথে মিশতে হবে, সংগঠনের ভেতরে কাজ করতে হবে, নেতাকর্মীদের সঙ্গে শুনতে হবে তাদের কথা, এবং যদি সম্ভাব্য আপনি একজন রাষ্ট্রনায়ক হতে চান, তাহলে অবশ্যই আপনাকে দেশেই আসতে হবে। দেশের মধ্যে নিরাপত্তা আপনার থাকুক অথবা না থাকুক, কারোরই তো নিরাপত্তা নেই। যেমন হাদির নিরাপত্তা নেই, সেরকম আমার নিরাপত্তা নেই, আপনার নিরাপত্তা নেই। তিনি কি আমাদের প্রতিনিধিত্ব যদি করেন, তাহলে তারও যেরকম নিরাপত্তা, আমাদেরও সেরকম নিরাপত্তা। আমার নিরাপত্তার গুরুত্ব কম, তার নিরাপত্তার গুরুত্ব বেশি, ব্যাপারটা এরকম না তো। যদি এটা উনি মনে করেন, তাহলে মনে করব যে উনি বাকি জনগণ থেকে তার নিজেকে এতটাই আলাদা ভাবছেন যে সেটা আমাদেরকে প্রতিনিধিত্ব করেন না। তো এটা সুখের খবর যে উনি সেই জড়তা ভেঙে শেষ পর্যন্ত দেশে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তো তাকে স্বাগত জানাতে চাই, কিন্তু একই সাথে এটা বলতে চাই যে বাংলাদেশের উনি এসে যে দলটি পাচ্ছেন এবং যে রাজনৈতিক পরিস্থিতি পাচ্ছেন, সেটার মধ্যে অনেক সংবেদনশীলতা আছে, ডেলিকেসি আছে। প্রথমত দলের মধ্যে তার কর্তৃত্বটাকে মানে স্পষ্ট করে জাহির করা, এটাকে
এটাকে প্রতিষ্ঠা করা সেটা একটা চ্যালেঞ্জ। দলের মধ্যে অসংখ্য যদি নাও বলি, একাধিক বিভিন্ন ফ্যাকশন আছে, যেটা সব দলেই সাধারণত থেকে থাকে। বলে এইগুলোকে সংগঠিত করে একটা কেন্দ্রীয় নেতৃত্ব প্রতিষ্ঠা করা, সেটা একটা বড় রকমের চ্যালেঞ্জের কাজ, যেটা দূর থেকে একরকম মনে হবে, আপনি যখন থাকবেন ভেতরে তখন আর একরকম মনে হবে। কিন্তু দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যে দেশ যেহেতু নির্বাচনের একটা ঢেউয়ে অলরেডি আমরা চলা শুরু করেছি, এই নির্বাচনে বাংলাদেশের নাগরিকদের কাছে, জনগণের কাছে তারেক রহমান জিয়া পরিবারের একজন অন্যতম সদস্য হিসেবে তার একটা অন্যরকম মূল্য আছে, তার একটা অবস্থান আছে। সেই অবস্থানটা উনি যদি কাজে লাগাতে পারেন, তাহলে তার দল আগামী নির্বাচনে ফলাফলের বিবেচনায় অনেক ভালো ফলাফল করার সম্ভাবনা থাকবে। জি। ফলে সেইটাতে দলের, এবং আমি মনে করি যে বাংলাদেশের যে রূপান্তর, সেই রূপান্তর প্রক্রিয়াতে একটা স্থিতিশীল নেতৃত্ব থাকা দরকার, একটা কার্যকর নেতৃত্ব থাকা দরকার। সেই জায়গাটাতে তারেক রহমান হয়তো অবদান রাখতে পারবেন। জি, অনেক ধন্যবাদ মাহবুব আজিজ। তারেক রহমানের দেশে ফেরা নিয়েই আপনাকে জানতে চাচ্ছি। বিশেষ করে আমরা লন্ডন থেকে যিনি যখন বক্তব্য দিয়েছেন 5ই আগস্টের পরে যতগুলো বক্তব্য দিয়েছে, অনেকেই প্রশংসা করেছেন যে ম্যাচিউরড কথা বলেছেন, তারা সংবেদনশীল বক্তব্য দিয়েছেন, ঐক্য, সবার মধ্যে ঐক্য ধরে রাখার কথা বলেছেন, বাংলাদেশের পক্ষে কথা বলেছেন। তিনি এখন ফিরছেন। ওনার এর আগে আমরা অনেকবার শুনেছি নিরাপত্তা ঝুঁকি আছে ইত্যাদি ইত্যাদিতে শুনেছি। তো যেটা বলছিলেন আমাদের বাংলাদেশে আমার নিরাপত্তা, তার নিরাপত্তা, মানে কোনো রাজনৈতিক নেতারই তো আসলে অ্যাবসলিউট নিরাপত্তা কোনো দেশেই থাকে না। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে এই ব্যাপারটাকে আমি একটু ডিফারেন্টভাবে দেখতে চাচ্ছি যে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলছে, এখানে কিন্তু একটা বিভাজনের একটা চেষ্টা সবসময়, মানে বাদ দেওয়ার একটা চেষ্টা ছিল। আপনি দেখুন তারেক রহমান তিনি যখন এখান থেকে চলে যান, কি অবস্থাতে তাকে মানে একদম শারীরিকভাবে তাকে আহত করে ওখান থেকে জোর করে মুচলেকা নিয়ে, এবং তারপরে দীর্ঘ 17 বছর তো উনি এক ধরনের নির্বাসনে। তো এমন কি ধরনের জিঘাংসা বা এমন কি মানে এক ধরনের প্রতিপক্ষ বানিয়ে তাকে বাদ দেবার যে চেষ্টাটি, সেই চেষ্টা কিন্তু অব্যাহত আছে বলেই তাকে বলতে হলো যে অনেক কিছু যা তিনি বলতে পারছেন না। আপনি দেখুন যে রাজ্জাকি ভাই যেটি বললেন যে সরকারকে আমরা অনেক দোষারোপ করছি, আগে এই ধরনের দোষারোপের পরিবেশও আমরা পাইনি সাংবাদিকরা। আমরা কেন দোষারোপ করবো না? গাড়িটি চালায় কে? ড্রাইভারই তো চালাবে। কারণ ড্রাইভিং সিটে যখন আমাদের প্রধান উপদেষ্টা আছেন, গণ অভ্যুত্থান বিজয়ী একটি সরকারের কাছে আমাদের প্রধান প্রত্যাশা কী ছিল? প্রধান প্রত্যাশা ছিল গণতন্ত্র, জবাবদিহিতা এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন। এবং সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে গিয়ে সরকার কি করলেন? 30টি দলের সঙ্গে তারা সংস্কার আলোচনা করলেন দীর্ঘ 9 মাস ধরে, এবং সেই 30টি দলের 7-8টি দল ছাড়া অধিকাংশ দলের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তিকে আমরা চিনি না। সেই বৈঠকে তারা কি করলেন? মুক্তিযুদ্ধজাত যে সংবিধান, তার প্রধান স্তম্ভ থেকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র তারা বাদ দিয়ে দিলেন। তাদেরকে এই ম্যান্ডেট দেয়া হয়েছে? তাদেরকে এই ম্যান্ডেট আছে? 30 জন মিলে বাংলাদেশের আত্মা পরিবর্তন করে ফেলবেন, মুক্তিযুদ্ধের আদর্শ বাদ দিয়ে দিবেন? কেন তারা এটা করলেন? এবং আপনি দেখুন তার মাধ্যমে কিন্তু একটি বিভাজনের সংস্কৃতি তারা তৈরি করলেন। তারেক রহমান প্রসঙ্গে বলছিলাম, সেটা যেরকম সময় খুব কম, তারেক রহমান প্রসঙ্গে ঠিক একইভাবে তারেক রহমানের ক্ষেত্রেও ওই বিভাজনের কৌশলটি কি আমি ওইটার সঙ্গে এটা মিলাতে চাই। যদি ওভাবে কিন্তু আছে, আমরা কিন্তু সরাসরি দোষারোপ করতে পারি না, কারণ সরকার এটা করেনি হয়তোবা। তাহলে কারা করেছেন? সরকারই তো ড্রাইভিং সিটে। আমরা জানি না এই জায়গাগুলো তার কারা কারা আছেন। কাজেই আমরা এইটুকু বলতে পারি যে বিভাজনের রাজনীতি থেকে সরে এসে সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন হোক, এবং তারেক রহমান অবশ্যই সেই নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে দীর্ঘ রাজনৈতিক ধারাবাহিকতা, তার শুধু উত্তরসূরিই নন, উনি তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা, এবং এই বিএনপিকে এই দীর্ঘকালের যে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্যের মধ্যেও বিএনপিকে কিন্তু ঐক্যের যে অটুট বন্ধনে তারেক রহমানই রেখেছেন। কাজেই তার নির্বাচনে অংশগ্রহণ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য। আমার কাছে সিম্পল বিষয়, আমি কিছুদিন আগে জনাব তারেক রহমান সাহেব বলেছিলেন যে আমি যে দেশে আসব সেটা আমার একক সিদ্ধান্ত নয়,
পাশাপাশি বলছিলেন এটাও যে আমি যে কেন আসতে পারছি না বলবো, সেটার জন্য আমার অবারিত নাই, স্বাধীনতা নাই বলা চলে, বিষয়টা এইরকম। ঠিক তারপরেই কিন্তু এখানে দায়িত্বশীল নেতারা বলছে উনি ফেরত আসবেন কি আসবেন না দেশে, সেটা তার ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়। এখন যদি উনি এই তারিখে আসেন, তাহলে ধরে নিব যে সেখানে একটু দূরত্ব কমেছে, অথবা উনি কিছু নিশ্চয়তা পেয়েছেন। পাশাপাশি আমরা আরও একটা ভার্চুয়ালি এতে দেখলাম 101 জন 3 বাহিনী রিটায়ার্ড অফিসারের মাঝখানে উনি ভার্চুয়ালি বলেছেন যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল এবং উনি অ্যাপোলজি চেয়েছেন, এই কথাগুলো উনি বলেছেন। তো এটা বলার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ভাই যে কথাটা বললেন, সে যখন বের হয়ে গেছিল তখন সে ইনফ্যাক্ট আর্মি কাস্টডি থেকেই বের হয়ে গেছিল বলা চলে। তো সেখান থেকে যদি এর পরে উনি 25 তারিখে আসেন, যে কথাটা আমরা শুনতেছি, আসলে সোনায় সোহাগা, আসলে আমরা ধরে নিব ওই দূরত্বটা হয়তো বা কিছুটা কমেছে। 3 নম্বর, যে উনি যদি ফেরত আসেন তাহলে যেটা হবে, ওই ভাইয়ের সাথে আবার আমি একটা ফ্যাকশন হয়তো আছে আমাদের কাছে, আমরা যেহেতু ওই পার্টি করি না নাই, কিন্তু আমরা বাহ্যিকভাবে এটা একটা বাতাস পাই। সেটা আসার সাথে সাথে একদিকে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া স্টিল শি ইজ অ্যালাইভ, আমাদের কাছে যে মেসেজ বা বার্তা আছে তাতে সে সিম্বল অফ ইউনিটি। পাশাপাশি তার প্রেজেন্সে যদি তারেক জিয়া সাহেব চলে আসেন, তাইলে পরে এটাকে এখন যেমন লন্ডনে বসে এর সাথে কথা, ওর সাথে কথা, তার সাথে কথা, আর যখন সে ঢাকায় চলে আসবেন সে তখন সিদ্ধান্তটা তার একক হাতে চলে যাবে এবং এই যে ফ্যাকশনটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং এটা তার নির্বাচনের জন্য একটা ভালো ফলাফলের সহায়ক হবে বলে আমি মনে করি, নাম্বার 1। নাম্বার 2, এই যে ভয় পাওয়া, ভীতু হওয়া কিংবা নিরাপত্তা চিন্তা করা, এই ঝুঁকি চিন্তা করলে আমি একজন রাজনীতিবিদকে এরকম ভাবতে চাই না। কারণ উনি বাংলাদেশে একমাত্র ব্যক্তি যিনি, যার বাপ ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন প্রধানমন্ত্রী। এই পরিচয় কিন্তু আর কারো নাই। সেক্ষেত্রে তার যে বীর দর্পে যেভাবে আসা উচিত ছিল বহু আগে, তারপরেও মেনে নিলাম এখনও যদি সে আসে তাহলে হয়তো কিছু রিকভার করতে পারে, তার রাজনৈতিক গেইন, তার দলের প্রতি তার ইম্প্যাক্ট, দলের উপরে তার ইম্প্যাক্ট এবং তার রাজনৈতিক ভবিষ্যৎ। যদি ফেরত না আসেন, নির্বাচনে ফলাফল যাই হোক, হয়তো আমি এখনও মনে করি বিএনপি হয়তো জিতবেন, কিন্তু এটার ভবিষ্যৎটা খুব ভালো হবে না। সুতরাং তার আসা উচিত ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ হিস পার্টি অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ, যেহেতু দ্বিদলীয় শাসন বলতে গেলে দীর্ঘকালের আওয়ামী লীগ এবং বিএনপি, হয়তো আওয়ামী লীগ এক সময় বিচার আচার হয়ে যাওয়ার পর তারাও রিলিফ পাবে, চলুক সেই রাজনীতি আমরা দেখতে চাই, আসুক সে ফিরে। যে আমরা একদম শেষ করব, আমি 3 জনকে জাস্ট 1 মিনিট করে আপনাদের চাইবো যে আমরা আজকে 14 ডিসেম্বর যে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করলাম, একদিন পরেই আমরা বিজয় দিবস পালন করব। আমরা সামনে নির্বাচন, নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা তো দেখছি গণ অভ্যুত্থানের পরে। এই যে স্বপ্ন গড়ার অন্যতম একটা নির্বাচন, একটা রাজনৈতিক সরকার আসবে, তাদের কাছে প্রত্যাশা বা নতুন বাংলাদেশের কি প্রত্যাশা এই বিজয় দিবসকে সামনে রেখে? দেখুন, নির্বাচন আমরা সবাই চাচ্ছি, কিন্তু নির্বাচন কিন্তু গণতন্ত্র না। গণতন্ত্রে পৌঁছানোর একটা প্রথম এবং প্রধান মাধ্যম হচ্ছে নির্বাচন। ফলে আমরা নির্বাচন চাই, একটা শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন চাই। সেই নির্বাচন দিয়ে যে নেতৃত্ব আসবে তাদের কাছে, অর্থাৎ ওই নতুন বাংলাদেশের কাছে আমার যে প্রত্যাশা, সেটা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আছে, আমার সংসদ, আমার বিচার বিভাগ অর্থাৎ স্বাধীন নিরপেক্ষ বিচার বিভাগ, আমার একটা পেশাদারি আমলাতন্ত্র, আমার মিডিয়া, স্বাধীন মিডিয়া, আমার শিক্ষায়তনগুলো, এইগুলো সক্রিয় করা দরকার। এবং সেটা সক্রিয় করতে গেলে আমি অনেকের সাথে একটু দ্বিমত পোষণ করেই বলবো যে আমাদের যে সংবিধান সংস্কারের যে প্রস্তাবগুলো এসেছে, সেই প্রস্তাবগুলোর অনেকগুলোই কার্যকর এবং অনেকগুলোই প্রয়োজনীয়। ওই প্রয়োজনীয় সংস্কারগুলো করা ছাড়া আসলে এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা, দায়বদ্ধ করার সুযোগ অনেক কম থাকবে। ফলে আমি চাইবো যে নতুন যে সরকার আসবেন তারা অবশ্যই এই যে আলোচনার মধ্য দিয়ে যে সংস্কার প্রস্তাবগুলো আমরা সংহত হয়েছে, সেগুলো যেগুলো গণভোটে দেওয়া হচ্ছে, এইগুলো তারা প্রতিপালনে সক্রিয় থাকবেন এবং জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি দিচ্ছেন সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করবেন। জি, মাহবুব আজিজ। জি, আমি আসলে মনে করি যে এই বাংলাদেশপন্থী রাজনীতির কথা আমরা এখন শুনতে পাচ্ছি, ওই জায়গাটিতে যাতে আমরা সামনের দিকে আরও দৃঢ় থাকতে পারি। আসলে বাংলাদেশপন্থী রাজনীতিটা কি, বাংলাদেশ কেন হলো, যে ভারত একটা হিন্দু রাষ্ট্র, পাকিস্তান মুসলিম রাষ্ট্র,
এবং সেখান থেকে আলাদা হয়ে বাংলাদেশ হলো অসাম্প্রদায়িক একটি দেশ, যেখানে সকলের মর্যাদা এবং সম্মান সমপর্যায়ে থাকবে। এই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যে সমান মর্যাদা, একটা অসাম্প্রদায়িকতার যে একটা জায়গা বাংলাদেশের, এইটাতে যাতে আমরা অক্ষুণ্ণ থাকতে পারি। আমাদের আগামী দিনের রাজনীতিতে আমাদের এই যে মুক্তিযুদ্ধের যে চেতনা, এটা কিন্তু আওয়ামী লীগ একটা দুধের উপরে স্বরের মতো ব্যবহার করেছে, কিন্তু ভেতরে কিন্তু ময়লা জমে রেখেছিল। কারণ তারা সাম্প্রদায়িকতার চর্চা করেছে, তারা মুক্তিযুদ্ধকে কাগজে বাঘে পরিণত করেছিল। ওই জায়গা থেকে বেরিয়ে এসে নতুন প্রজন্ম যেন মুক্তিযুদ্ধের মূল যে প্রত্যয়টি, অসাম্প্রদায়িকতা, ইহজাগতিকতা, ধর্ম নিরপেক্ষতা, একটি রাষ্ট্রের কাছে আমি আমার মৌলিক অধিকার চাই, বেহেশত চাই না, কিন্তু আমি চাই আমার এই জীবিত কালে আমাদের 5টি মৌলিক অধিকার যাতে চায়। যার যার ব্যক্তিগত যে বিশ্বাস, সেটা তার ব্যক্তিগতভাবে থাকবে এবং সমমর্যাদায় থাকবে। এই রাষ্ট্রের কাছে যে গণতান্ত্রিক মৌলিক অধিকার যেন আমরা পেতে পারি, আমাদের রাষ্ট্রীয় শৃঙ্খলা এবং রাষ্ট্রীয় যেই সমস্ত জবাবদিহিতার জায়গাগুলো, অন্তর্ভুক্তিমূলক যে শাসন, সেই জায়গাতে যেন আমরা যেতে পারি। এবং সেইটা আমাদের এই সরকার যেন মনে রাখে যে এই রক্তক্ষয়ী যেই উত্তরাধিকার তাদের হাতে এসেছে, তারা যেন তা সৎভাবে পালন করে। কি বিষয় বলবো বলেন? এই তো বিজয় প্রাককালে আপনার প্রত্যাশা, আমরা নতুন বাংলাদেশ, নতুন নির্বাচন হবে। আমরা অবশ্যই বিজয়ের প্রাককালে, আমরা দীর্ঘ 71 সালের যুদ্ধের পর থেকে আমরা একটা স্বাধীন দেশ পাইছি। সেই স্বাধীন দেশটা যে শর্তে পাইছিলাম, সেই শর্তগুলো ফুলফিল হয় নাই। যেই ঘটনাগুলো পাকিস্তানিরা আমাদের উপরে করতে ছিল, সেটা আমরা দেশটাকে ভাগ করার পর আমরা যখন একটা রাষ্ট্র পেয়ে গেলাম, আমাদের দেশের ভিতরে আভ্যন্তরীণভাবে সেগুলো চলমান ছিল এবং সেটা ব্যাপকতা লাভ করেছিল ধাপে ধাপে। একেবারে যদি 73-1 থেকে 2, 3, 4 থেকে ধরে ধরে আসেন, চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল জুলাই 24-এ। এবং সেখান থেকে আমরা অবমুক্ত করেছি এই ভূখণ্ডটাকে পিওরলি, অর্থাৎ এই ভূখণ্ডের মানুষের উপরেই নির্যাতন করেছে। এখানে কোনো পশ্চিমা বা অন্য কোনো দেশের লোক ছিল না। এই স্বাধীন দেশের স্বাধীন লোককে নির্বিচার, মানে নিরস্ত্র লোকগুলাকে অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এবং সেই জায়গাটা থেকে আমরা মুক্তি পেয়েছি। আমাদের দেশে যাতে এই ধরনের ঘটনা আর কখনো ঘটাইতে না হয়, সেই প্রত্যয় নিয়ে আমরা সামনের দিকে যেতে চাই। অনেক ধন্যবাদ অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, মাহবুব আজিজ, অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ। আমরা বিজয় দিবস পালন করব একদিন পরেই। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্ন যে স্বপ্ন আমরা সবাই দেখি। সবাই ভালো থাকবেন।